ওই সারা বছর আর একদিন করবো না, বুঝছেন? ক্লাসে দেখা যায়, দেখা যায়। আজকে পড়বো রেনাল্ড সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিস্টেমের থেকে যদি কোনো কোয়েশ্চেন হয় তাহলে রেনাল্ড সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট? এটা লং টেস্ট থাকবে, লং টেস্ট থাকবে, লং টেস্ট শর্ট টেস্ট OSCE data interpretation written short, ঠিক আছে? সেজন্য এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা না করলে পরীক্ষা ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? সেজন্য রেনাল্ড সিস্টেম থেকে রেনাল্ড সিস্টেম থেকে একটা ডিজিজ করতে হবে, সেটার নাম হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। যদি আরেকটা ডিজিজ করতে হবে, সেটার নাম হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, AGI। যদি আরেকটা ডিজিজ করতে হয় তাহলে EVI। যদি আরেকটা জিনিস করতে হয় সেটা হচ্ছে রেনাল ফেলিওর। কেউ যদি আগে রেনাল ফেলিওর করতে যায় তাহলে বুঝতে হবে তার সমস্যা আছে, ঠিক আছে? সেজন্য আমরা হচ্ছে এমন ভাবে করবো যে পরীক্ষা পাস করার জন্য আগে প্রস্তুতি নেই। আর আসতে না করবো না, আসতে ঠিক আছে? তাহলে আমরা আসতে করবো নেফ্রোটিক সিনড্রোম। তো এখান থেকে অনেক কিছু করার আছে, আসলে বেশি আপনাদের লাগবে না। আমাকে যদি বলে যে নেফ্রোটিক সিনড্রোম থেকে কি বলবো, আমি বলবো যে শুধু এই স্লাইডটা মনে করেন, কারণ এগুলো সব আপনারা পড়ছেন প্যাথোলজিতে, মাইক্রোবায়োলজিতে, ওই জায়গায় পড়ছেন। হ্যাঁ, প্যাথোলজিতে কম পড়ছেন, প্যাথোলজিতে বেশি পড়ছেন, ফিজিওলজিতে পড়ছেন, ঠিক আছে? তাহলে নেফ্রোটিক সিনড্রোম কি? এটা হচ্ছে ম্যানিফেস্টেশন অফ গ্লোমেরুলার ডিজিজ, প্রোটিনুরিয়া আর হচ্ছে ট্র্যাক থাকবে, সেটা কি হাইপারলিউমিয়া, ইডিমা, হাইপারলিউমিয়া। এইটা মনে রাখেন কার্ডিনাল ফিচার্স। এইটা যদি কেউ না পারে তাহলে বুঝতে হবে যে নেফ্রোটিক সিনড্রোম পারে না। এইটাই পরীক্ষার সময় মুখস্থ করে দিতে হবে এবং বুঝে যেতে হবে। নেফ্রোটিক সিনড্রোম মানে কি এটা আমরা সবাই জানি। হ্যাঁ,
সেজন্য ওখানে মেকানিজম আমি বেশি যাব না, যেগুলো পরীক্ষা ধরবেই না পারলে ফেল হবে সেগুলো বেশি আলোচনা করবো। কার্ডিনাল ফিচার মানে কি, এই ফিচারগুলো থাকবেই একটা পেশেন্টের নেফ্রোটিক সিনড্রোম বাচ্চাটার। সেটা কি? এক নম্বর হচ্ছে ম্যাসিভ প্রোটিনুরিয়া। আপনারা ম্যাসিভ প্রোটিনুরিয়া বলে চুপ থাকেন, কি শুরু করছে সুপার আসতে চাই এখন আমি বলবো না। ম্যাসিভ প্রোটিনুরিয়া এর ডেফিনিশন কি এটা মুখস্থ থাকতে হবে। মোর দেন 1 গ্রাম পার মিটার স্কয়ার, জিনিসটা খেয়াল করেন, পার মিটার স্কয়ার পার ডে, অথবা 40 মিলিগ্রাম পার মিটার স্কয়ার পার আওয়ার, একটাই মনে রাখেন এটা। তারপর 2 নম্বর কার্ডিনাল ফিচার থাকবেই হাইপোঅ্যালবুমিনিয়া। এটা ডেফিনিশন কি, লেস দেন 2.5 গ্রাম পার ডে। এটা কেন বারবার বলতেছি, আপনারা পরীক্ষার হলে গিয়ে 2.5 গ্রাম পার লিটার বলেন, 2.5 মিলিগ্রাম পার ডিএল বলেন, এভাবে বলেন, ইউনিটটা সহ মুখস্থ থাকতে হবে। লেস দেন 2.5 গ্রাম পার ডিএল মুখস্থ, হ্যাঁ, কোনো কথা নেই এখানে। যদি একটু ভুল করেন তাহলে পাস হবে না। তারপর হচ্ছে জেনারেলাইজড ইডিমা, ক্লাসেস হাইপারলিপিডিমিয়া। হাইপারলিপিডিমিয়া কাকে বলে? মোর দেন 200 মনে রাখেন, 220 মনে না রাখতে বললে 200 মনে রাখেন, 200, ঠিক আছে? 200 more than 200 মিলিগ্রাম পার ডিএল। এখানে পার ডিএল কিন্তু, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, পার ডিএল, এখানে মিলিগ্রাম পার লিটার না কিন্তু, বা গ্রাম পার ডিএল না কিন্তু, 200 মনে রাখেন, হ্যাঁ, 200 more than 200। তাহলে এই চারটা মিলে নেফ্রোটিক সিনড্রোমের কার্ডিনাল ফিচার। তো কেউ যদি এটা মনে থাকে বা বুঝে থাকেন তাহলে নেফ্রোটিক সিনড্রোম সহজ জিনিস। তো অনেক সময় ইটিওলজি ধরে কিন্তু এগুলো আপনাদের ঢুকে না। একটা মনে রাখবেন যে আপনারা করতেছেন ইডিওপ্যাথিক নেফ্রোটিক সিনড্রোম, তার মানে হচ্ছে 85% যেটা সেটা করতেছেন একটাই মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম। আর কি নেফ্রোটিক সিনড্রোম আছে ধরতে পারবেন আপনারা? ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোসিস, মেসেঞ্জার প্রলিফারেশন, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, অ্যাডাল্টদের হয় মেমব্রেনাল প্রলিফারেটিভ নেফ্রোপ্যাথি, নাম দুই একটা মনে রাখতে পারেন, হ্যাঁ, কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমরা যেটা করতেছি সেটার নাম হচ্ছে মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম। কেন মিনিমাল বলা হয়? এটা হচ্ছে হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস, হ্যাঁ, ঠিক আছে? আবার অনেক সময় হচ্ছে অনেক স্যার ম্যাডামরা ধরে যে তুমি তো বললা বেশিরভাগই ইডিওপ্যাথিক, হ্যাঁ, তো এখন বলো তো কিছু সেকেন্ডারি কজ থাকতে পারে যে রোগের জন্য ওর নেফ্রোটিক সিনড্রোম হয়, তখন একটু বলতে হবে যে ইনফেকশনের জন্য হয়। সেটা কি? হেপাটাইটিস বি ভাইরাস, ম্যালেরিয়া, এটা করে ম্যালেরিয়া, হ্যাঁ, আর কিছু ড্রাগসের জন্য হতে পারে। সব মনে রাখার দরকার নেই, এনএসআইড মনে রাখেন আর সোডিয়াম স্টিবিউলোনাট মনে রাখেন, ঠিক আছে? আর এসএলই এটা মনে রাখবেন, আর যে অ্যানোক্সিলামিক পারফলা মনে রাখলে হলো চলো। বি স্টিং এটাও পাওয়া যায়, বি স্টিং এটাও পাওয়া যায় কামড় দিলে, আর হচ্ছে ম্যালিগন্যান্সিতে পাওয়া যেতে পারে, রেয়ার, এগুলো মনে রাখার দরকার নেই। ইনফেকশন মনে রাখেন আর এসএলই মনে রাখেন, দ্যাটস আর কিছু মনে রাখেন, ঠিক আছে? প্যাথোজেনেসিস না পারলে আপনাকে ছিঁড়ে ফেলবে ধরতে, ঠিক আছে? এখানে কি হয়? glomerular membrane loses its capacity to withhold albumin of blood from passing into the glomerular filtrate and leads to albumin. মানে কি? glomerular membrane যেটা আছে সেটা অ্যালবুমিনকে ধরে রাখতে পারে না, ঠিক আছে? যার ফলে সব পাস হয়ে যায়। সেজন্য আমরা হচ্ছে এই কি বলে প্রস্রাবের মধ্যে অ্যালবুমিন পাই আর ব্লাডের মধ্যে অ্যালবুমিন কমে যায়, হাইপোঅ্যালবুমিনিয়া। জিনিসটা কি হয়? এটা কিন্তু জানার দরকার নেই, কিছু জানার দরকার নেই। ফিজিওলজিতে পড়ছেন, প্যাথোলজিতে পড়ছেন আপনারা, ইউরিনের প্রোটিন লস হয়ে যাচ্ছে যার ফলে হাইপোঅ্যালবুমিনিয়া হচ্ছে। হাইপোঅ্যালবুমিনিয়া প্রোটিনের কাজ কি আমরা এই বায়োকেমিস্ট্রিতে পড়ছি, ফিজিওলজিতে পড়ছি, যার ফলে প্লাজমা কোলাইডাল অসমোটিক প্রেসার কমে যায়। এখন অসমোটিক প্রেসার যদি কমে যায় তাহলে শিফট হবে না প্রত্যেকে ফ্লুইড শিফট ফ্রম প্লাজমা টু ইন্টারস্টিশিয়াল স্পেস, প্লাজমা থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যায়। যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড গুলো চলে যায় না তখন বাচ্চাকে
মোটা মোটা লাগে, মোটা মোটা মানে কি ফোলা ফোলা লাগে, একদিমাটাস হয়ে যায়, ঠিক আছে। আর কি হয়, আর হচ্ছে ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা কমে যায়, যার ফলে ইন্ট্রাভাস্কুলার ভলিউম কম, ব্লাড সার্কুলেশন কম, ডিক্রিজ রেনাল পারফিউশন হয়, ঠিক আছে, পারফিউশনটা কমে যায়। পারফিউশন কি বলে, কিডনি তার হচ্ছে প্রয়োজনীয় পারফিউশন পাচ্ছে না, প্রয়োজনীয় ব্লাড সাপ্লাই পাচ্ছে না, যার ফলে জিএফআরটাও কমে যায়। জিএফআর কমে গেলে অলিগোরিয়া শুরু হয়। এখন বডি বসে থাকবে না, যার ফলে মানে হোমিওস্ট্যাটিক মেকানিজমের মাধ্যমে ও রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকে অ্যাক্টিভেট করে, যার ফলে এডিএইচ বেড়ে যায়। এডিএইচ এর কাজ কি, রিডাকশন অফ সোডিয়াম এন্ড ওয়াটার। যত বেশি রিডাকশন করবে তত বেশি ফুলতে থাকবে, তার মানে ফ্লুইড জমা হতে থাকবে। এটি হচ্ছে সংক্ষেপে মনে রাখার জন্য, ফিজিওলজি প্যাথোলজি দিয়ে মনে রাখার জন্য। এটা আপনাদের বই না, হ্যাঁ, এটা আপনাদের মনে রাখার জন্য আমি বলছি। হ্যাঁ, হ্যালো সালাম, হ্যালো, ঠিক আছে। এখন কোশ্চেন আসতে পারে, কেন হচ্ছে আপনার এই হাইপারলিপিডিমিয়া হয়? খুব সহজ, এটাও তেমন বহুভাবে বই নাই, তারপর মনে রাখেন হাইপোঅ্যালবুমিনিয়া হচ্ছে, তার মানে হচ্ছে বডি থেকে অ্যালবুমিন কমে গেছে। এখন বডি চাপে যে অ্যালবুমিন তৈরি করতে, যার ফলে লাইপোপ্রোটিনকে স্টিমুলেট করে লিভার, কারণ প্রোটিন বানাইতে হবে, স্টিমুলেট লাইপোপ্রোটিন। কিন্তু লাইপোপ্রোটিন জিনিসটা তো ভালো না, এটা অ্যাকচুয়ালি কোলেস্টেরল, যার ফলে কোলেস্টেরল বেড়ে যায়। হ্যাঁ, এই যে হাইপারলিপিডিমিয়া, লিপিডটা বেড়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে মেকানিজম, সহজ। অ্যালবুমিন বডিতে নাই, যার ফলে লিভার চায় যে অ্যালবুমিনটা তৈরি করে দিয়ে ওকে ভালো রাখতে, কিন্তু অ্যালবুমিন তৈরি করতে গিয়ে লাইপোপ্রোটিন তৈরি করে, কারণ ওটা তো প্রোটিন। হ্যাঁ, যার ফলে লাইপোপ্রোটিন তো আসলে ভালো জিনিস না, এটা হলো এক ধরনের লিপিড, যার ফলে লিপিড বেড়ে যায়, হাইপারলিপিডিমিয়া। আপনাদের নেলসন বইয়ে প্যাথোজেনেসিস আছে, রোল অফ পোডোসাইট, হ্যাঁ, এটা আছে, এটা একটু পড়ে নিতে পারেন, এটা ম্যাডাম মাঝে মধ্যে ধরতে পারে। হ্যাঁ, কিন্তু আপনাদের পরীক্ষার সময় এগুলো বেশি ধরবে না। হ্যাঁ, আর ইমিউন সিস্টেম, এটা একটু মনে রাখেন, রোল অফ ইমিউন সিস্টেম, ঠিক আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা ভাইরাল অ্যাটাকের পর থেকে এটা হতে পারে। হ্যাঁ, এটা হলো দেখা যায় যে ইমিউনো সাপ্রেশনের জন্য এগুলা হয়, কি বলে, ড্রাগ থেকে হতে পারে। হ্যাঁ, এটা বেশি লাগবে না, বেশি লাগবে না, এটা চাইলে ছবি নিয়ে যেতে পারেন, কিন্তু বেশি পড়তে যাবেন না, এটা মেকানিজম বেশি বুঝতে গেলে বিপদে পড়বেন। হ্যাঁ, ঠিক আছে। এবার আসেন মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম কাকে বলি? ওই যে আগে বলছিলাম যে ইডিওপ্যাথিক আননোন কজ। ক্যারেক্টারিস্টিক ফিচার কি? ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো আল্লাহ সামনে ক্লাসে আছে বললাম তো। নেফ্রোটিক সিনড্রোম, মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে এটা হচ্ছে নরমাল বিপি থাকবে। আমরা কি বিপি রেজ হয় ওখানে পড়ছিলাম, কার্ডিনাল ফিচারে পড়িনি, এখানে কোনো হ্যামাচুরিয়া থাকবে না, আমরা যে ওখানে পড়ছিলাম পড়িনি। রেনাল ফাংশন নরমাল থাকবে। হ্যাঁ, আর হচ্ছে এটা চিকিৎসা দিলে দ্রুত রেসপন্স করবে। হ্যাঁ, দ্রুত রেসপন্স, কিন্তু রেসপন্স করার পর দেখা যাবে যে আবার হচ্ছে, সেটাকে রিল্যাপস বলে। রিল্যাপস কাকে বলে একটু পরে পড়বো আমরা। হ্যাঁ, রেনাল কোনো ডিটেরিওরেশন হয় না ইউজুয়ালি। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি যদি বলে যে নেফ্রোটিক সিনড্রোম ওইগুলো আছে, সাথে বিপি বেশি, তাহলে কি এটা মিনিমাম চেঞ্জ হবে? না, এটা আদার দেন মিনিমাম চেঞ্জ। ওই যে একটু পড়ছিলাম, একটু নামগুলো পড়ছিলাম, যদি দিলাম, এই যে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোসক্লেরোসিস, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরুলোসিস, এগুলো হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে হচ্ছে আমরা মিনিমাল চেঞ্জ 90%, 80% হচ্ছে মিনিমাল চেঞ্জ, এটাই আমরা থাকবো। হ্যাঁ, এটাতেই করবো। আর বাকিগুলা যদি এই ক্লিনিক্যাল ফিচার, কার্ডিনাল ফিচারের বাইরে থাকে, তাহলে আমরা বলতে পারি যে এটা মনে হয় অন্য ডিজিজ, মানে অন্য ক্যাটাগরি নেফ্রোটিক সিনড্রোম। তো ওটা তো আমার দরকার নাই বেশি। এটা সবার কার হয়, দেখা যায় যে 2 বছরের পরে বিয়ে হয়। হ্যাঁ, যে কোনো সময় 15 বছর 12 বছর যে কোনো সময় হতে পারে। হ্যাঁ, ছেলে বাচ্চাদের বেশি হয়। এখন আসলে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার কি, এটা জানতে হবে। খুব সহজ, খুব সহজ। সেটা কি? প্রথমে রেনাল সিস্টেমের কোন ডিজিজে আমরা দেখি যে পেরিঅরবিটাল সোয়েলিং, মানে মুখে
অরবিটে সোয়েলিং শুরু হয়, ঠিক আছে? যদি লিভারের সমস্যা হয় অ্যাবডোমেনে সোয়েলিং শুরু হয় বেশি। যদি হার্টের সমস্যা হয় তাহলে পিডাল ইডিমা থাকে, এটা হলো জেনারেল রুল। হ্যাঁ, তাহলে রেনাল সিস্টেমে ইডিমাটা শুরু হবে হচ্ছে ফেজ দিয়ে, পেরিঅরবিটাল এরিয়াতে। মা বলবে ভালোই ছিল, বাচ্চা হঠাৎ করে চোখটা ফুলে গেল, তারপর চোখটা ফুললো, তারপর মুখটা ফুলতেছে, এখন দেখি হাত পাও ফুলে গেছে, পেটটাও ফুলে যাচ্ছে, তখনই জেনারেলাইজড ইডিমা বলি আমরা। আর কি বলবে? স্ক্যান্টি মিকচুরেশন, প্রস্রাব করে না, অল্প করে। যখন প্রস্রাব অল্প করে তখন মাথার মধ্যে অনেক কিছু আসে, জিজ্ঞেস করবেন প্রস্রাবের রং কেমন, বলবে ভালো, ঠিক আছে? যদি লাল হইতো তার মানে হেমাচুরি হচ্ছে, হেমাচুরি হলে মোস্ট প্রবাবলি এই ডিজিজ অন্য, ঠিক আছে? তো এইটা নিয়ে মেইনলি প্রেজেন্ট করে। হ্যাঁ, তো নেফ্রোটিক সিনড্রোমে কিছু আপনার কি বলে কমপ্লিকেশন আছে। অনেক বাচ্চা কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, কিন্তু এটা হচ্ছে সিম্পল হিস্ট্রি। সিম্পল হিস্ট্রি যে জেনারেলাইজড ইডিমার আগে সারা শরীর ফোলার আগে বলবে যে পেরিঅরবিটাল সোয়েলিং, পাফি ফেস, ঠিক আছে? এটা বলবে। আর স্ক্যান্টি মিকচুরেশন কিন্তু কমপ্লিকেশন আছে, সেটা যদি জেনে যেতে পারি। কমপ্লিকেশন কি? অনেক ধরনের কমপ্লিকেশন হয়। বাচ্চাদের নিউমোনিয়া হতে পারে, প্রোলিফেশন মানে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। হ্যাঁ, যদি নিউমোনিয়া প্রোলিফেশন থাকে, কারণ আমরা আগে বলছি জেনারেলাইজড ইডিমা। হ্যাঁ, আমরা যে কোনো কম্পার্টমেন্টে ফ্লুইড জমা হতে পারে। যদি এগুলো থাকে তাহলে কাফ রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে, এগুলো বেশি জানার দরকার নেই। যদি পেরিটোনাইটিস থাকে তাহলে অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসবে, সেলুলাইটিস নিয়ে আসবে, এত ফুলে গেছে সেলুলাইটিস নিয়ে আসছে, পেইন, রেডনেস। হ্যাঁ, যদি ইউটিআই থাকে তাহলে ফিভার, ডিসুরিয়া নিয়ে আসতে পারে। হ্যাঁ, আর যদি হেমাচুরিয়া থাকে তাহলে আগে বলছি আদার দ্যান মিনিমাল চেইন নেফ্রোটিক সিনড্রোম অথবা ইউটিআই এর সাথে আছে। হ্যাঁ, ডায়রিয়া নিয়ে আসতে পারে। আর একটা হচ্ছে স্ট্রোক লাইক সিনড্রোম নিয়ে আসতে পারে, স্ট্রোক নিয়ে আসতে পারে থ্রোম্বোএমবোলিজম থেকে। এটা জানার দরকার নেই বেশি, হেমিপ্লেজিয়া নিয়ে আসতে পারে। হ্যাঁ, কি হয়? হাইপারটোনিয়া হলে সোয়েলিং অফ লিড, আইলিড এক্সটেন্ডিং টু চিন এন্ড নেক। হ্যাঁ, ফিজিক্যাল এক্সামিনেশন করতে গেলে আমরা অ্যাসাইটিস পাইতে পারি। হ্যাঁ, পিডাল ইডিমা পাবো। হ্যাঁ, ব্যাকেও আমরা ইডিমা পাইতে পারি, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি নেফ্রোটিক সিনড্রোমে আপনাদের জেনারেল এক্সামিনেশন আসতে পারে। জেনারেল এক্সামিনেশনে সব কিছু দেখতে হবে। হ্যাঁ, সব কিছু ইডিমা দেখতে হবে মেইনলি। হ্যাঁ, পালস থাকবে কেমন, হ্যাঁ, সার্কুলেটরি ভলিউম যদি ডিমিনিশ হয়, ক্যাপিলারি রিফিল টাইম কেমন থাকবে, বিপি লো হয়ে যেতে পারে, ঠিক আছে? আর হচ্ছে এক্সামিনেশন করতে গেলে দেখা যাবে যে যদি স্ট্রোক নিয়ে আসে তাহলে স্ট্রোকের ফিচার। হ্যাঁ, যদি হচ্ছে এগুলো আনকমন, কিন্তু এগুলো মনে রাখেন না, একটু লাগবে না। হ্যাঁ, পেরিটোনাইটিস নিয়ে আসতে পারে, অ্যাবডোমিনাল পেইন, শাইনিং নিয়ে আসে, হ্যাঁ, টেন্ডার। আর এমন হতে পারে যে বাচ্চা হচ্ছে আগে থেকেই ডায়াগনোসিস করা নেফ্রোটিক সিনড্রোম আপনার কাছে তৃতীয়বার আসছে, হতে পারে। কারণ আমি আগে বলছি যে এটা এক্সিলেন্ট, চিকিৎসা দিলে ভালো হয়ে যায়, আবার কয়েকদিন পর, কয়েক মাস পর আবার হতে পারে। ওই বাচ্চাটা নিশ্চয়ই চিকিৎসা পাচ্ছিল, চিকিৎসা একটাই, সেটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড, স্টেরয়েড দিই। হ্যাঁ, স্টেরয়েড। তাহলে বাচ্চাটা স্টেরয়েডের টক্সিসিটি নিয়ে আসতে পারে। আপনি তো ইউ নেভার নো যে স্টেরয়েড খাচ্ছে অনেক দিন ধরে, এর টক্সিসিটি হয়েছে, সেই জন্য ভর্তি হতে পারে নেফ্রোটিক সিনড্রোম। তাহলে সেগুলো একটু জানতে হবে। এটা কিন্তু ধরে সব পরীক্ষা এক্সামিনারে ধরে, খুব ইম্পর্টেন্ট। এটা জানতেই হবে, জানতেই হবে বাবা। সেটা হচ্ছে কি বাফেলো হার্ম থাকে, কুচিঙ্গার টেস্ট থাকে, আপনারা সবাই জানেন। হাইপারটেনশন থাকে, ক্যাটারেক্ট থাকে। হ্যাঁ, এটা জানতে হবে। ক্যাটারেক্ট, হাইপারটেনশন, গ্লুকোজ হাইপারগ্লাইসেমিয়া থাকতে পারে, গ্লুকোজ ইনস্টেবিলিটি। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল স্ট্রাপ, আপনারা সবাই জানেন, মাসকুলার উইকনেস, প্রক্সিমাল মায়োপ্যাথি, এগুলো থাকতে পারে। আর অনেক আছে, অনেক স্টেরয়েড টক্সিসিটি অনেক আছে, কিন্তু এগুলো জানলে ভালো, ঠিক আছে? ওকে, তো আমরা যদি আবার একটু রিভিউ করি নেফ্রোটিক সিনড্রোম, কিছু জানা লাগবে না, শুধু এই স্লাইডটা জানবেন তাহলেই হয়ে যাবে। তাহলে এখন আমাকে কেউ বললো, স্যার আমি তো কার্ডিনাল ফিচার জেনে গেছি, আমি ইনভেস্টিগেশন করাইতে চাই। আমি বললাম ইনভেস্টিগেশন করানোর জন্য আপনি এটা জানলেই হবে। তাহলে একটা করে আসি, ম্যাসিভ প্রোটিনুরিয়া আছে বাচ্চা, এটা কি টেস্ট করতে পারি আমরা? এটা মুখস্থ করবেন না। হ্যাঁ, আমি শিখাই দিচ্ছি এই টেকনিকটাই। ম্যাসিভ প্রোটিনুরিয়া জানার জন্য আপনাকে তিনটা টেস্ট করতে হবে, এটা মনে রাখেন। ম্যাসিভ প্রোটিনুরিয়া সমান সমান তিনটা টেস্ট। হ্যাঁ, সবগুলো করা লাগে না, কিন্তু দুইটা জানতেই হবে, আরেকটা জানতে পারলে ভালো।
আমরা যদি ইউরিন আরএনএ করি, ইউরিন আরএনএ ওখান থেকে আমরা জেনে নিতে পারি মেসি প্রোটিন দিয়ে। ঠিক আছে, আপনাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ওটা আমি আলাদা করে বলবো, সেজন্য বলি পরে বলবো। হ্যাঁ, ইউরিন আরএনএ এটা থেকে আমরা মেসি প্রোটিন পাবো। ইউরিন করলে দেখবে 3+4+ হচ্ছে ইয়ে রাখছে। ঠিক আছে, 3+ মেসি প্রোটিন 3+4+। আরেকটা কি থাকে এখানে, হায়ালিনিক অ্যাসিড থাকে, যেটা একটু লিখে রাখেন, এটা খুব জরুরি। হায়ালিনিক অ্যাসিড, হ্যাঁ, ইম্পর্টেন্ট, গ্রানুলার হায়ালিনিক অ্যাসিড। এখানে কোনো আরবিসি বা আরবিসি কাজ পাবো না, যদি পাই তাহলে বুঝতে হবে আদার দেন মিনিমাল অথবা অন্য কিছু। ঠিক আছে, এটা একটা। আর কিভাবে মেসি প্রোটিন তৈরি করি, আমি সারা দিনের প্রস্রাবের মধ্যে ওর প্রোটিন কতটুকু গেছে, তাহলে তো আমার ডেফিনিশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি, ইউরিনারি টোটাল প্রোটিন 24 আওয়ার্স ইউরিনারি টোটাল প্রোটিন লিখে রাখেন। 24 আওয়ার্স ইউরিনারি টোটাল প্রোটিন, ওটাতে যদি আমি এটা পাই যে মোর দেন 1 গ্রাম পার মিটার স্কয়ার পার 24 আওয়ার পার ডে, তাহলে তো ডেফিনিশন হয়ে গেল। তাহলে মেসি প্রোটিন হয়ে গেল। মেসি প্রোটিনের জন্য আরেকটা টেস্ট করতে পারি, সেটা হলো স্পট ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও, এটা লিখে রাখেন। তাহলে এই তিনটা টেস্ট দিয়ে আমরা মেসি প্রোটিন আছে কিনা সেটা নির্ণয় করে ফেলতে পারি খুব ইজিলি, কোনো আইনস্টাইন হওয়া লাগবে না। স্পট ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও মোর দেন 2 হলে বুঝতে হবে যে এটা নেফ্রোটিক রেঞ্জ, মানে হচ্ছে মেসি প্রোটিনিউরিয়া ফিচার। ঠিক আছে, এবার আসলে হচ্ছে আর কি টেস্ট করব, এখান থেকে আমরা উত্তর দিই, যে কার্ডিনাল ফিচার থেকে উত্তর দিই। হাইপোঅ্যালবুমিনিয়া মানে কি, সিরাম অ্যালবুমিন লেভেল করব। ঠিক আছে, হাইপারলিপিডিমিয়া মানে কি, কোলেস্টেরল করব, লিপিড প্রোফাইল কোলেস্টেরল লেভেল করব। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল। আপনারা আলাদা করে ইনভেস্টিগেশন মুক্ত করার কিছু নেই। সিরাম অ্যালবুমিন লেস দ্যান 2.5 থাকবে, সিরাম কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড মানে লিপিড প্রোফাইল রেজ থাকবে, কোলেস্টেরলটাই বলেন শুধু, সিরাম কোলেস্টেরল লেভেলটা রেজ থাকবে। ঠিক আছে, C3 লেভেল এখানে করব কেন, দুইটা কারণে করতে পারি। হ্যাঁ, কেন, এটা যদি আদার দেন মিনিমাম চেঞ্জ হয় অথবা এজিএম, কারণ এটা পরে করব এজিএম করার সময়। আর কি করব, আর করব হচ্ছে ও কোন ইনফেকশনের ফিচার আছে কিনা সেটা দেখার জন্য আমরা করতে পারি, এবং আরো প্রয়োজনে করতে পারি অন্যান্য টেস্ট আদার্স। ইনফেকশনের জন্য আমরা কি করি, কমপ্লিট ব্লাড গ্রহণ করতে পারি, ইউরিন সিএস করতে পারি যদি ইউরিন সাসপেক্ট করে। ঠিক আছে, ইলেকট্রোলাইট সাধারণত নরমাল থাকে, আমরা করি না ইউজুয়ালি। হ্যাঁ, বাচ্চা যদি সিক থাকে, বাচ্চা যদি কমপ্লিকেশন নিয়ে আসে, তখন আমরা করতে পারি। ঠিক আছে, ক্যালসিয়াম ডিক্রিজ হয় ইউজুয়ালি, ক্রিয়েটিনিন লেভেল নরমাল থাকে, সেজন্য আমরা এটা বেশি করি না। ঠিক আছে, তবে প্রয়োজন হলে করতে হবে। যদি দেখেন যে বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে, টেস্ট করা লাগে। ঠিক আছে, আলট্রাসাউন্ড আমরা কেউ রিজনের সময় অ্যাসেস করার জন্য করি। ঠিক আছে, এই এমটি মনোটক্স টেস্ট, হিমোগ্লোবিন কি বলে এইচজিএস, এগুলো হচ্ছে সেকেন্ডারি কজ বের করার জন্য করি। যদি আদার দেন মিনিমাম চেঞ্জ হয়, তাহলে অনেক সময় আমরা রেনাল বায়োপসিও করি, কারণ এটা যদি বলছিলাম হিস্টোলজিক্যাল টাইপ থেকে আমরা বলে দিতে পারবো যে এই টাইপ হয়েছে। ঠিক আছে, খুব সহজ। তাহলে ইনভেস্টিগেশন মুখস্থ করবো না, ইনভেস্টিগেশন বুঝে পড়বো। ঠিক আছে, একটা সিম্পল ইউরিনারি সিএস করলে, ইউরিনারি করলেই আমরা মেসি প্রোটিনিউরিয়া পেয়ে যেতে পারি। যদি আরো ভালো করে দেখতে চান, তাহলে 24 আওয়ার্স ইউরিনারি টোটাল প্রোটিন করলে আমরা ওখান থেকে কতটুকু অ্যালবুমিন যাচ্ছে সেটা বের করে ফেলতে পারি। যদি স্পট ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও করেন, তাহলে মোর দেন 2 পাইলে আমরা বলে দিতে পারি দিস ইজ নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া। খুব ইজি। আচ্ছা, এবার ট্রিটমেন্টে আসি। ট্রিটমেন্টের আগে একটু বলে রাখি, কয়েকটা টার্ম আছে, একটু মুখস্থ রাখবেন। হ্যাঁ, এর সময় ধরে রিমিশন, আপনারা তো বুঝতে পারছেন রিমিশন জিনিসটা কি। এই যে এখানে যদি নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট দেয়, শর্ট কেস হোক লং কেস হোক, তাহলে একটা জিনিস আমরা ভুল করব না, মুখ দিয়ে হলেও উচ্চারণ করব, আমি বেডসাইড ইউরিন ফল অ্যালবুমিন করেছি, সেজন্য এই জিনিসটা ওখানে বলি না, এটা আলাদা করে মুখস্থ থাকতে হবে। বেডসাইড ইউরিন ফল অ্যালবুমিন আপনারা হচ্ছে বায়োকেমিস্ট্রিতে পড়ছেন, ফিজিওলজিতে পড়ছেন, প্যাথোলজিতে পড়ছেন, কিভাবে করে আপনারা হচ্ছে যদি শিখতে চান তাহলে প্র্যাকটিক্যালি ওয়ার্ডে আসলে আমরা শিখাই দিব। ঠিক আছে, তো দেখা গেল যে প্রস্তাব যদি আমরা জাল দিই, সেক্ষেত্রে এই জাল দেওয়ার পরে
যদি অ্যালবুমিন পাওয়া যায় তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি যে 3+4+ আছে কিনা। হ্যাঁ, এটাতে কিছু কি বলে ফলস পজিটিভ আসতে পারে, তার জন্য একটা উপাদান দিই। এগুলো আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস করলে হবে বলে আমি তখন বুঝাই দেব। এখন একটু শেষ করি। তো এখানে কিছু টার্ম আছে, নাম হচ্ছে রিমিশন। রিমিশন মানে বুঝতেছেন, ইউরিন অ্যালবুমিন নিড or trace for 3 consecutive days, পরপর 3 দিন যদি জাল দেওয়ার পরে কোনো অ্যালবুমিন না পাই বা ট্রেস মানে একটু হালকা আছে, তাহলে ওটাকে বলবো বাচ্চার রিমিশনে চলে গেছে। ঠিক আছে? আর রিল্যাপসটাকে বলবো যদি পরপর 3 দিন 3 or more প্রোটিনুরিয়া পাই, তাহলে আমরা বলে দিতে পারি যে এটা রিল্যাপস হয়েছে, রিল্যাপস। আর ফ্রিকোয়েন্ট রিল্যাপস, স্টেরয়েড ডিপেন্ডেন্ট, স্টেরয়েড রেজিস্ট্যান্ট, এটা জানার দরকার নেই। ঠিক আছে? এটা আপনাদের ধরবে না আশা করি। ঠিক আছে? ট্রিটমেন্ট কি? কাউন্সেলিং about the natural feature of the disease. Hello? বলুন। একটু পরে কি আছে? সেন্সিটিভ বিষয়। আচ্ছা, সেপ্টোজিন বাদ দিয়ে রাখেন পরে বলুন। আচ্ছা, তো কাউন্সেলিং করবো। স্পেসিফিক ট্রিটমেন্ট আপনাদের জানতে হবে। সাপোর্টিভ ট্রিটমেন্ট সবাই জানেন, প্রেডনিসোলন দিতে হবে। এইটা মুখস্থ বাবু, এটা ছাড়া কিন্তু পরীক্ষা যাবে না। ঠিক আছে? তো এটা হলো নেলসনের লেটেস্ট, সেজন্য আমি দিয়ে আসছি, খুব সহজে মনে রাখা যায়। দেখেন এগুলো হলুদ দাগ দেওয়া আছে, এই কথাটা মনে রাখতে পারলে হবে। ঠিক আছে? সেটা কি? প্রথম সিঙ্গেল ডেইলি ডোজ দিব 60 মিলিগ্রাম পার মিটার স্কয়ার পার ডে। ঠিক আছে? পার মিটার স্কয়ার পার ডে। ঠিক আছে? ফর 4 to 6 weeks। বুঝতেছেন? লিখে রাখেন বাবু, 60 মিলিগ্রাম পার মিটার স্কয়ার পার ডে ফর 4 to 6 weeks। প্রতিদিন দিব সিঙ্গেল ডোজ, followed by alternate day prednisone। ঠিক আছে? কিভাবে দিব তখন? 40 মিলিগ্রাম পার মিটার স্কয়ার দিব। কতদিন দিব? 8 উইকস থেকে 5 মাস, উইথ ট্যাপারিং অফ দ্য ডোজ। ট্যাপারিং মানে আস্তে আস্তে কমাই নিয়ে আসা। এই লাইনগুলোই বলতে হবে, লিখে রাখেন। ঠিক আছে? আচ্ছা, ওদিকে একটা জিনিস ভুল বলছিলাম, ওটা ঠিক করে নিন, যে প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও। হ্যাঁ, আরে যাই হোক, 60 মিলিগ্রাম পার মিটার স্কয়ার পার ডে। এটা সবাই লিখছেন তো বাবু? আপনাদের বই নাই এটা, সেজন্য বলতেছি। কেউ রেসপন্স করেন? এটা কিন্তু বড় ম্যাডাম ধরে, কেউ রেসপন্স করেন? হ্যাঁ, আমি যেভাবে বলতেছি সেভাবে লিখেন। Single daily dose 60 milligram per meter square per day for 4 to 6 weeks, followed by 2 number point alternate day, মানে একদিন দিব একদিন দিব না। alternate day prednisolone 40 milligram per meter square দিব কতদিন? 8 weeks to 5 months with tapering of the dose। ঠিক আছে? with tapering of the dose। ওকে, এখন আসেন একজন, এটা আপনাদের ফারানা ম্যাডামের প্রিয় কোশ্চেন, আমি যেটা এখন বলবো। তো তুমি যে বলতেছো 60 মিলিগ্রাম পার মিটার স্কয়ার কেমন বাই করবা? তখন বিপদে পড়ে যায়, এটা না পারলে তখন এক্সটার্নাল রাখ করে। এটাকে বলে বডি সারফেস এরিয়া। এটা একটা সূত্র আছে, সূত্রটা সবাই লিখে রাখেন, এটা বই পাবেন না, আমি শিওর, ব্যাংক শিওর বই পাবেন না। বডি সারফেস এরিয়া হচ্ছে বাচ্চার ওজন লেখেন গুণন মানে ইনটু 4 প্লাস 7 ডিভাইডেড বাই ওয়েট, বাচ্চার ওজন প্লাস 90। মুখস্থ করবেন এটা। এই সূত্র দিয়ে আমরা বডি সারফেস এরিয়া বের করি। ওর যত বডি সারফেস এরিয়া আসবে, ধরেন বডি সারফেস এরিয়া আসলো 1, কথার কথা, হ্যাঁ 1 আসলো, তাহলে এটা সূত্র কি হবে? 60 মিলিগ্রাম ইনটু 1, তাই না? তাহলে ও সারা দিনে 60 মিলিগ্রাম পাবে। বুঝতে পারছি? 40 মিলিগ্রাম পার মিটার স্কয়ার, বুঝছেন না? 40 ইনটু 1, তাহলে কত মিলিগ্রাম পাবে সারা দিনে? 40 মিলিগ্রাম।
একটা উদাহরণ দিলাম, বুঝতে পারছি? ঠিক আছে, হ্যাঁ বুঝলেন কি, বুঝছেন কি কোশ্চেন আছে? এনিওয়ান কিছু কোশ্চেন করলেন মনে হয় নাকি না? আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের বড় ম্যাডামের, আমাদের বড় ম্যাডামের প্রিয় কোশ্চেন, যে আপনি ওয়ার্ডে গেছেন কিনা তার প্রমাণ হিসেবে শুনতে চাই। নেফ্রোটিক চার্ট নামে একটা চার্ট আছে, নেফ্রোটিক চার্ট, সেটাতে বাচ্চার বয়স, ওজন, সেক্স, ভাইটাল সাইন, হ্যাঁ, তারপর বডি সারফেস এরিয়া, এগুলো সব থাকে। কি কি থাকে? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই যে এই কথাগুলো লাগবে। হ্যাঁ, পালস দেখতে হয়, বিপি দেখতে হয়, রেসপিরেটরি রেট দেখতে হয়, ইডিমা দেখতে হয়, ইউরিন কালার দেখতে হয়, বেডসাইড ইউরিন ফলার দেখতে হয়, অ্যাবডোমিনাল গার্ড দেখতে হয়। অ্যাবডোমিনাল গার্ড কি? পেটের ফোলাটা কতটুকু প্রতিদিন মেজার করতে হয়। হ্যাঁ, আগে থেকে বাড়লো না কমলো। ইনপুট, বাচ্চা কতটুকু খাইলো, কতটুকু স্যালাইন গেল, এটা মাস্ট জানতে হবে। আউটপুট, কতটুকু প্রস্রাব করতেছে, মাস্ট করে রাখতে হবে। বাচ্চার প্রতিদিনের ওজন নিতে হবে, বাচ্চার প্রতিদিনের টেম্পারেচার নিতে হবে। বুঝতে পারছি? তাহলে ভাইটালস গুলা দেখতে হবে। আপনি আমাকে সহজ করে দিই, পালস দেখবেন, বিপি দেখবেন, রেসপিরেটরি রেট দেখবেন, আর টেম্পারেচার দেখবেন, ভাইটালস হয়ে গেল। ঠিক আছে? আর এটা হচ্ছে একটা কার্ডিনাল ফিচার বলছিলাম, ম্যাসিভ কি বলে, জেনারেল ইডিমা দেখতে হবে, ইডিমা বাড়লো না কমলো। ঠিক আছে? আর কি দেখতে হবে? যে ও ইউরিনের আগে ইনপুট আউটপুট দেখতে হবে, ইনপুট আউটপুট। ঠিক আছে? আর সাথে থেকে ইউরিন কালারটা দেখতে হবে, ইউরিনের অ্যামাউন্ট মানে আউটপুটটা দেখতে হবে, কালারটা দেখতে হবে। আর মানে জাতীয় টেস্ট বলবো না, এক্সামিনেশন, সেটা হচ্ছে বেডসাইড ইউরিন ফর অ্যালবুমিন, প্রতিদিন করতে হয়। ওই যে ডেফিনিশন অনুযায়ী রিমিশন গেল কিনা বা হচ্ছে রিল্যাপস হলো কিনা, এটা তো জানতে হবে। আপনি যদি না শিখাই দিতে পারেন পেশেন্টকে, তাহলে ও জানবে কেন? আপনি নিজেই জানেন না। সেজন্য বেডসাইড ইউরিন ফর অ্যালবুমিন পেশেন্টকে শিখাই দিতে হবে, পেশেন্ট পার্টিকে, মানে বাবা মা। ঠিক আছে? সাপোর্টিভ ট্রিটমেন্ট, এটা তো বললাম হচ্ছে আপনার স্পেসিফিক ট্রিটমেন্ট। সাপোর্টিভ ট্রিটমেন্ট লাগে। ডায়েট কি? আগে পোলাপান হচ্ছে উচ্চারণ করতো, হ্যাঁ, সল্ট রেস্ট্রিকশন, হ্যাঁ, এই রেস্ট্রিকশন, সেই নো, এক কথা বলবো, ব্যালেন্স ডায়েট দিব। ঠিক আছে? ব্যালেন্স ডায়েট। ঠিক আছে? রেস্ট্রিকশন কিছু করা লাগে না, হ্যাঁ, ব্যালেন্স ডায়েট। ঠিক আছে? ফ্লুইড কি দিব? ফ্লুইড ও ইচ্ছা মতো খাবে, কিন্তু আমি জোর করে স্যালাইন দিব না। কিন্তু সিভিয়ার ইডিমা হলে, হ্যাঁ, সিভিয়ার ইডিমা একদম পুরো একদম পেনিস সহ ফুলে গেছে, স্কোটাম সহ ফুলে গেছে, ওটা সিভিয়ার ইডিমা, তখন হচ্ছে ওই রেস্ট্রিক্টেড টু, ওই যে অ্যাডাল্টে পড়ছিলেন যে 400 ml পার মিটার স্কয়ার প্লাস প্রিভিয়াস ডে, এটা দিয়ে কি করতে হয়, এই সূত্রটা মনে রাখেন। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডাল্টে ধরবে কি করতে। ঠিক আছে? ইডিমা কিভাবে ম্যানেজ করব? ডায়াবেটিস আমরা দেখি না ইউজুয়ালি। ঠিক আছে? এটা বলে যে বেড রেস্টে থাকলে আসলে কমে যায়। ঠিক আছে? সিভিয়ার হলে তখন আমরা ফুলসেমাইড দিতে পারি, কিন্তু ফুলসেমাইড হচ্ছে স্পারোনেক্টন। ঠিক আছে? এটা দিতে পারি। অনেক সময় অ্যালবুমিন দেই, একদম পুরো ফুলে গেছে, একদম পুরো। ঠিক আছে? যেহেতু এটা সেকেন্ডারি ইনফেকশন থেকে অ্যাগ্রাভেট করতে পারে, সেজন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে। ঠিক আছে? অ্যান্টিবায়োটিক, শুধু অ্যান্টিবায়োটিকটা মনে রাখেন। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক। ঠিক আছে? অ্যান্টাসিডেন্টিটি এগুলো বলা দরকার নেই এখন। হ্যাঁ, বলবেন যে ডিসকমফোর্ট হলে পিপিআই দিব। যদি স্কোটাম অনেক ফুলে যায়, হ্যাঁ, আমাকে সাপোর্ট দিতে হতে পারে। এবার তো স্কুলে যেতে পারবে, খেলাধুলা করতে পারবে, সবই করতে পারবে। হ্যাঁ, কিন্তু রেস্টে রাখতে হতে পারে। হ্যাঁ, যদি বেশি ফুলে যায়, ফলো আপ কি করতে হবে? হসপিটালে ওই যে নেফ্রোটিক চার্টটা মেইনটেইন করতে হবে, আর প্রতিদিন এগুলা চার্টার মধ্যে কি কি হচ্ছে সেগুলা ডকুমেন্ট করতে হবে। ঠিক আছে? আফটার ডিসচার্জ কি রিমিশনে গেল, রেসপন্স করলো কিনা, স্টেরয়েড টক্সিসিটি হচ্ছে কিনা, পেনিসিলিনের ইনফেকশন হয়ে যাচ্ছে কিনা, রেনাল ফাংশনাল স্ট্যাটাস জানতে হতে পারে। ঠিক আছে? প্রগনোসিস কি এক্সিলেন্ট, মিনিমাল চেঞ্জ
নেফ্রোটিক সিনড্রোমের প্রগনোসিস এক্সিলেন্ট, এক কথায় উত্তর শেষ। হ্যাঁ, কারণ এটা স্টেরয়েডের রেসপন্স করে। ঠিক আছে, এটাই মনে রাখবেন। ব্যাড প্রগনোসিস হচ্ছে কি 2 বছরের নিচে যদি বাচ্চা হয়ে যায়, 10 বছরের বাচ্চা উপরে বাচ্চা যদি হয়, তাহলে বলি যে এটা খারাপ রোগ হতে পারে, আদার দ্যান মিনিমাম। যদি হেমাটোরিয়া হয়, হাইপারটেনশন হয়, লো C3 লেভেল হয়, স্টেরয়েডের কাজ হচ্ছে না, সেগুলো হচ্ছে বুঝতে হবে এটা আদার দ্যান মিনিমাম চেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে অল অ্যাবাউট নেফ্রোটিক সিনড্রোম। খুব সহজ বাবু, সহজে পড়বেন, সহজে মনে রাখবেন, সহজে পাস করে রাখবেন। জটিলে পড়বেন, জটিল করে শিখবেন, ফেল করে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। এটা কেউ বোঝার আছে কিছু বাবু? কেউ কি জানার আছে নেফ্রোটিক সিনড্রোম? এনিওয়ান রেসপন্স করেন? আবার বলছি, আমি হলে একটা স্লাইড পড়তাম, সেটা হচ্ছে এই স্লাইডটা। এই স্লাইডটা আমি প্রতিদিন একবার করে পড়তাম, কারণ আমি জানি যে আমি ভুলে যাব। ঠিক আছে, প্রতিদিন একবার করে। তারপর আমি প্র্যাকটিস করতাম যে এই মুখস্থ হলো, এবার আমি কি টেস্ট করাবো। এখানে থেকে প্র্যাকটিস করে ফেলবেন। ম্যাসিভ প্রোটিনের জন্য 3টা টেস্ট, হাইপারলিপিডিমিয়া, লিপিড বলছে, লিপিড প্রোফাইল, হাইপোঅ্যালবুমিয়া, অ্যালবুমিন বলছে, সিরাম অ্যালবুমিন করাবো। বুঝতে পারছি? সবাই শুরু করে নেফ্রোটিক সিনড্রোমে সিরাম ক্রিয়েটিনিন করাবো, ফেল হয়ে যাবে। ঠিক আছে, ইলেক্ট্রোলাইট করাবো, ফেল হয়ে যাবে। বুঝতে পারছি? এগুলো দরকার নাই, দরকার পড়লে আমরা করবো। রেনাল সিস্টেম হচ্ছে তো কি? ঠিক আছে, আচ্ছা, এটা শেষ করি, এবার একটু এজিএম এ যাই। হ্যাঁ বাবু, কেউ কিছু বলে না, কারণ কিছু বলতে চাচ্ছে না। এবার আসলে হচ্ছে এজিএম। হ্যাঁ, এজিএম করি একটু। এবার কি এটা? নামতে স্বাস্থ্য জন্য আসছে। ঠিক আছে, এজিএম প্রোগ্রাম। হ্যাঁ, এজিএম এর কার্ডিনাল ফিচার নাই, কিন্তু আমরা কার্ডিনাল ফিচারের মতো করে দেবো, এটা জানতেই হবে। এখানে ফেজ এন্ড পেরিঅর্বিটাল ইডিমা থাকে ইউজুয়ালি। হ্যাঁ, এখানে জেনারেলাইজড হয় না, এটা মনে রাখতে হবে। হয় রেয়ার, ভেরি রেয়ার। হ্যাঁ, ঠিক আছে, এখানে জেনারেলাইজড হয় না, ওটাতে ছিল জেনারেলাইজড। এখানে শুধু ফেজ আর পেরিঅর্বিটাল ইডিমা থাকে। অলিগোরিয়া থাকে, এটা কার্ডিনাল একটা ফিচার। কার্ডিনাল মানে এটা ডায়াগনস্টিক ফিচার। হ্যাঁ, আর হেমাটোরিয়া থাকে, খুবই জরুরি। ওটাতে ছিল না, এটা ছিল। এখানে হাইপারটেনশন থাকবে, একদম এক কথায়। হ্যাঁ, এখানে ম্যাসিভ প্রোটিনুরিয়া হবে না, এখানে হবে মাইল্ড প্রোটিনুরিয়া। লিখে রাখেন। হ্যাঁ, এখানে ইডিমা থাকবে অনলি ফেসে, ইউজুয়ালি জেনারেলাইজড হয় না। এখানে অলিগোরিয়া এন্ড হেমাটোরিয়া থাকবে, এখানে হাইপারটেনশন থাকবে, এখানে মাইল্ড প্রোটিনুরিয়া থাকবে। এগুলো হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক ফিচার। হেমাটোরিয়া কি হয়ে বোঝা যায়? কোলা কালার ইউরিন বলবে পেশেন্ট, কোলা কালার, স্ক্যান্টি স্মোকি ইউরিন, এটা একটু লিখে রাখেন, কোলা কালার ইউরিন। ইটিওলজি কি? ইটিওলজি অনেক ইটিওলজি আছে, আমরা একটাই বলবো, কারণ এটি 90% পোস্ট ইনফেকশিয়াস। এটা লিখে রাখেন, পোস্ট ইনফেকশিয়াস। এটা কি? পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। বাকিগুলো মনে রাখতে পারলে ভালো, না মনে রাখলে দরকার নেই। ঠিক আছে, পোস্ট ইনফেকশিয়াস এটি আমরা বলবো আজকে। হ্যাঁ, এটাকে বলে অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, characterized by sudden onset of gross hematuria, edema, hypertension and renal disease. মা বলবে যে সকালেও ভালো ছিল, হ্যাঁ, রাতেও ভালো ছিল, সকালবেলা আবার করে আচ্ছা চোখটা ফুলে গেল, প্রস্রাব হচ্ছে, বাচ্চাটার পাটা ফুলে যাচ্ছে, চেহারাটা ফুলে যাচ্ছে, পাটা ফুলে গেছে, আর হচ্ছে
দুর্বল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি ধরনের ডিজিজ? ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড ডিজিজ। অনেক এক্সটার্নাল সেইভাবে শুরু করে একটা ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড ডিজিজের নাম বলো, তখন সবাই ব্যবহার খেয়ে যায়। তখন বলবেন এজিএন, তখন বলবে ও গুড, তাহলে এজিএন সম্বন্ধে কোয়েশ্চেন করা শুরু করবে। আপনি যদি আন্দাজে মুখস্থ বিদ্যা বলে ফেলেন, তখন দেখা যাবে ওই ডিজিজ সম্বন্ধে বলতেছে, তখন আপনি পারবেন না। কিন্তু সেজন্য এটা টাইপ 3, এটা টাইপ 3 সবাই জানেন, টাইপ 3 hypersensitivity reaction। কি হয় এখানে? following infection of the skin অথবা গলা অথবা স্কিনের ইনফেকশন থেকে এটা হয়। গ্রুপ এ বিটা অ্যামোলাইটিক স্টেপটোকক্কাল দিয়ে, সোত্রক দিয়ে হতে পারে। কি হবে? এটা সাধারণত বড় বাচ্চাদের শীতের দিনে হয়। এটা শর্ট ডিস্ট্রিবিউশন থাকে, সেরোপ্যাক্টুরাল দরকার নাই। স্কিন ইনফেকশন এটা আরো ছোট বাচ্চাদের হয়, হ্যাঁ, ইয়ংগার চিলড্রেন, মানে ওটা তো বড় বাচ্চাদের হয়, এটা ছোট বাচ্চাদের, এটা সাধারণত গরমের দিনে হয়। ঠিক আছে, 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে গিয়ে হচ্ছে প্রেজেন্টেশন হয়। ঠিক আছে, ফলোইং ইনফেকশন অ্যান্টিবডি, কারণ আমি বলছিলাম কি বলে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড অ্যান্টিবডি ইজ প্রোডিউসড এগেইনস্ট দ্য স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিজেন। স্ট্রেপ্টোকক্কাল একটা বাজে জিনিস বাইরে থেকে ঢুকছে, ওইটা অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো ব্লাডে তৈরি হয়, ডিপোজিটেড কোথায় হয়? গ্লোমেরুলাতে। যার ফলে গ্লোমেরুলার ইনফ্লামেশন করে, অ্যাক্টিভেট করে কমপ্লিমেন্টের কাজ করে। আপনারা সবাই জানেন কমপ্লিমেন্ট কাজ কি জিনিস, এটা বলবো না, প্যাথোলজি পড়ছেন। যার ফলে কি হয়? এই অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করে গ্লোমেরুলাসে ঝামেলা করে দেন, ডিপোজিটেড করে, যার ফলে দেখা যায় বাচ্চার রেনাল ব্লাড ফ্লো কমে যায়। আমরা আগে করছিলাম ব্লাড ফ্লো কমে যাওয়া মানে জিএফআর কমে যাওয়া, জিএফআর কমে যাওয়া মানে প্রস্রাব কম হওয়া। কারণ জিএফআর নাই, ব্লাড ফ্লো নাই, ওই কিডনি কাজ করতে পারবে না, দেখা যাবে আর বেশি চলে আসবে ইউরিনের মধ্যে। হ্যাঁ, আর কি হবে? ওয়াটার, ইলেকট্রোলাইট, টক্সিক ম্যাটেরিয়াল, হ্যাঁ, এগুলা জমা হয়ে যাবে, ইন্ট্রাভাস্কুলার ভলিউম ওভারলোড হয়ে যাবে সবকিছু মিলে। তারপর সাডেন রাইজ অফ বিপি, ইনক্রিজ কার্ডিয়াক ওয়ার্কলোড, হার্ট ফেলিয়ার তৈরি করবে অথবা হাইপারটেনসিভ অ্যানকোপোলোজি তৈরি করবে। ঠিক আছে, এগুলো দরকার নাই বেশি, এটা তো জানারই দরকার নেই, আমি দিয়েছিলাম, এটা হচ্ছে আপনাদের মনে রাখা, আপনি বোঝার সুবিধার জন্য, এটা দরকারই নেই। ঠিক আছে, ওয়াই হাইপারটেনশন আপনারা জানেন, আমি অলরেডি বলে দিয়েছি। ওয়াই হাইপারকালেমিয়া আপনারা জানেন। ওয়াই কোলাকালামিয়া কোশ্চেন আসতে পারে, আপনারা জানেন, বুঝে রাখবেন। এবার আসলে কমপ্লিকেশন, এটা জানতেই হবে, লিখে রাখেন। হার্ট ফেলিয়ার হতে পারে, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হতে পারে, এপিআই হতে পারে। এই তিনটেই মনে রাখবেন। আলাদা করে হাইপারকালেমিয়া বললাম কেন, আপনারা এটা বলে যান। হাইপারকালেমিয়া, হ্যাঁ, এটা আলাদা একটা বলতে হবে। হাইপারকালেমিয়া থাকে প্রথম দিকটা বলেন, হার্ট ফেলিয়ার, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি আর এপিআই। খুব সহজ। তাহলে এখন ক্লিনিক্যাল ফিচার কি হবে? আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি ক্লিনিক্যাল ফিচার। সাথে কি অ্যাড হবে? এই যদি এগুলো নিয়ে আসে, হার্ট ফেলিয়ার নিয়ে আসে, হার্ট ফেলিয়ার ফিচার হবে। হার্ট ফেলিয়ার কি ক্লিনিক্যাল ফিচার আছে বইটা খুলে পড়ে ফেলবেন এখন। তারপর কি হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি ফিচার হবে, এনকেফালোপ্যাথি কি ফিচার আছে বইটা খুলে এখন পড়ে ফেলবেন। ঠিক আছে, এপিআই হতে পারে, বইটা খুলে এপিআই দেখে নিতে পারেন, এপিআই কি লাগবে না আপনাদের। বুঝেছি? তাহলে ক্লিনিক্যাল ফিচার অলরেডি বলা হয়ে গেছে। সাধারণত এটা 5 থেকে 10 বছরের বাচ্চাদের হয়, 5 বছরের আগে ইউজুয়ালি হয় না। ঠিক আছে, দেখা যায় যে হিস্ট্রি অফ স্কিন আর থ্রোট ইনফেকশন থাকে, ওই 1 to 6 উইকের। যদি স্কিন ইনফেকশন থাকে দেখা যায় যে 1 মাসও লাগতে পারে। হ্যাঁ, থ্রোট ইনফেকশন হলে একটু আগে হয়ে যেতে পারে। সাডেন পাফিনেস অফ ফেস, প্যাসেজ অফ স্ক্যান্টি হাই কালার ইউরিন, কোলা, স্মোকি, কফি কালার, মায়েরা বলবে। আর নন স্পেসিফিক সিম্পটমস, ওই যে কিসের জন্য? ফিভার, ম্যালেজ, লেথার্জি, হেডেক কেন হবে? বাচ্চার প্রেসার বেশি, ব্লাড প্রেসার বেশি, হেডেক হবে। লেথার্জি, এগুলো ব্লাড প্রেসার বেশি, ভমিটিং হতে পারে, ব্লাড প্রেসার বেশি। মে প্রেজেন্ট উইথ ফিচারস অফ কমপ্লিকেশন। হার্ট ফেলিয়ার নিয়ে আসলে হার্ট ফেলিয়ার ফিচার, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, ট্যাকিকার্ডিয়া থাকবে। হ্যাঁ, আর কি হবে? যদি হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি থাকে, কনভালশন, আনকনশাসনেস নিয়ে আসতে পারে।
একটা বাচ্চা আনকনসিয়াস হয়ে আছে, আপনি হচ্ছে মেনিনজাইটিস ভাবতেছেন। আসলে না, ওর ব্লাড প্রেশার দেখলেন যে একদম হাই। জিজ্ঞেস করলেন মাকে প্রস্রাবের কি অবস্থা, বললো করতেছেই না, করছিল লাল লাল বেরিয়েছিল। ধরে নিলেন এটা হচ্ছে কি বলে এজিএনের পেশেন্ট, সাথে সাথে হচ্ছে এই করতে হবে, ম্যানেজ করতে হবে। বুঝতে পারছি? এগুলো লেট করা যায় না। হ্যাঁ, সেজন্য আনকনসিয়াস পেশেন্টকে অনেক কিছু করতে হয়। এটা জেনারেল রুল আছে, আপনারা নিশ্চয়ই জানেন মেডিসিন। এই যে জানেন হার্ট ফেলিওর রেসপিরেটরি স্টেজ হবে, আপনারা জানেন। হ্যাঁ, একই হলে অ্যানিউরিয়া নিয়ে আসবে। ঠিক আছে? ফিজিক্যাল এক্সামিনেশন আলাদা করে মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, আপনারা জানেন অলরেডি, দুইটা পেজ করতে করতে পাপি ফেজ। হ্যাঁ, এভিডেন্স অফ আগের হচ্ছে কোনো ইনফেক্টেড স্কিনে, ইনফেক্টেড রেজুলেশন স্কিন, সেটা এভিডেন্স পাইতে পারেন। বিপি দেখলেন যে হাই, ইডিমা পাবেন, পিডাল ইডিমা। বেড সাইড ইউনিট ফলাইলেন করলে কি পাবেন? 1+, বেশি হলে 2+ হচ্ছে প্রোটিনুরিয়া পাবেন। যদি 3+ আর মোর পাই তাহলে বুঝতে হবে যে এটা মোস্ট প্রবাবলি নেফ্রোটিক সিনড্রোম। হ্যাঁ, মোস্ট প্রবাবলি হার্ট ফেলিওরের ফিচার পাবো, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথির ফিচার পাবো। এখানে ইনভেস্টিগেশন কি করবেন? হ্যাঁ, এইখানে হচ্ছে আপনাকে ওইসব জিনিস আগে বলতে হবে। সেটা কি? এখানে ইউরিন অ্যানালাইসিস করলে, মানে ইউরিন আরএনএ করলে, ইউরিন অ্যানালাইসিস মানে ইউরিন আরএনএ লিখে রাখবেন। ওখানে পাইছিলাম হাইলাইন গাছ, এখানে আরবিসি গাছ পাবো। এখানে সিরাম C3 লেভেল করতে হবে। ঠিক আছে? সিরাম C3 লেভেল। ঠিক আছে? আচ্ছা, আর কি? সিরাম ইলেক্ট্রোলাইজ করতে হয়, কারণ এখানে হাইপারক্যালেমিয়া হয় কমনলি। হ্যাঁ, কমপ্লিকেশন। এখানে সিরাম ক্রিয়েটিনিন করতে হয়, কারণ এখানে একেআই দিতে পারে, ক্রিয়েটিনিনের বেড়ে যেতে পারে। আর কি করতে হবে? আমরা জানি এটা ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড গ্রুপ বি, গ্রুপ এ স্টেপটোকক্কাস দিয়ে হয়। তার ফলে এটা এভিডেন্স আছে কিনা সেই জন্য টেস্ট করতে হবে। আমরা এএসও টাইটার করি, থ্রোট শট ফর কালচার করি। হ্যাঁ, থ্রোট শট ফর কালচার, এটা দিয়ে আমরা অর্গানিজমটা বের করে দিতে পারি। ঠিক আছে? ট্রিটমেন্ট কি? কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, সাপোর্টিভ এন্ড সিম্পটমেটিক ট্রিটমেন্ট। কাউন্সেলিং করতে হবে, প্রোগ্নোসিস করতে হবে। এইখানে ওটাতে বেশি বেড রেস্ট ছিল না, নেফ্রোটিক সিনড্রোমে বেশি বেড রেস্ট লাগে না। হ্যাঁ, থাকবে, কিন্তু এখানে মাস বেড রেস্ট এক নাম্বার চিকিৎসা বেড রেস্ট। বেড রেস্ট দিলে কি হবে? আচ্ছা, রেনাল পারফিউশন বাড়বে, যার ফলে জিএফআর বাড়বে, যার ফলে ইউরিনটা ঠিকমতো যাওয়া সম্ভব। ডায়েট কি? ওখানে বলছিলাম কোনো রেস্ট্রিকশন বলবেন না, এখানে অবশ্যই রেস্ট্রিকশন, সল্ট, প্রোটিন, ফ্রুটস রেস্ট্রিকশন। হ্যাঁ, এটা সল্ট, ফ্রুট রেস্ট্রিকশন। ঠিক আছে? অনেকে আবার এটা পছন্দ করে না যে প্রোটিন রেস্ট্রিকশন, কিন্তু করতে হবে। হ্যাঁ, এটা মনে রাখবেন, সল্ট, প্রোটিন, ফ্রুটস রেস্ট্রিকশন। হ্যাঁ, ফ্রুট রেস্ট্রিকশন কি? ওই যে বলছিলাম যে 400 ml per meter square plus previous day input আমরা দিব। ইউজুয়ালি ডায়াবেটিস লাগে, ইউজুয়ালি হ্যাঁ ডাকলে দিবেন। অ্যান্টিবায়োটিক্স দিতে হবে, কারণ এটা জানি যে পোস্ট স্টেপটোকক্কাল, হ্যাঁ গোনোকোনাইটিস স্টেপটোকক্কাল আছে, সেটা মারার জন্য অন্তত 10 দিন পেনিসিলিন গ্রুপের ড্রাগ দিতে হবে। অ্যান্টিহাইপারটেনসিভ অনেক ড্রাগ আছে, শুধু নাম মনে রাখেন আপাতত, ক্যাপটোপ্রিল, আরো অনেক ড্রাগ আছে। ডেইলি ফলো আর ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। যদি খিচুড়ি হয় সেজন্য তখন হচ্ছে খিচুড়ির ওষুধ দিতে হবে। যদি হার্ট ফেলিওর থাকে সেটা চিকিৎসা দিতে হবে। বুঝতে পারছি? অক্সিজেন দিতে হবে। ঠিক আছে? প্রগনোসিস কি? ইউজুয়ালি ভালো, রিটার্নস স্টিল রেয়ার, অনেক বাচ্চা 1% এর ক্ষেত্রে সিআরএফ মানে ক্রনিক রিনাল ফেলিওর দিতে পারে। হ্যাঁ, দরকার নেই। ঠিক আছে? এটাতে রিকারেন্স হয় না, ওটাতে রিকারেন্স হয়, রিল্যাপস হয়, নেফ্রোটিক সিনড্রোম। তো কেউ যদি এটা বুঝে থাকেন, এটা সলভ করবেন বাসায় বসে বসে, এখনই সলভ করে ফেলতে পারেন। এই যে কনসেপ্ট কোনটা আপনি জানেন, হিস্ট্রি অফ থ্রোট অর ইনফেকশন থাকবে কি থাকবে না আমরা জানি। এক্সটেন্ড অফ সোয়েলিং কতটুকু থাকবে না আমরা জানি। ইউরিন কালারটা কেমন হবে আমরা জানি। কোনটাতে হাইপারটেনশন থাকবে কি থাকবে না আমরা জানি। বেড সাইড ইউরিন ফলারেশন করলে কি থাকবে আমরা জানি। এটা কিন্তু মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম, এটা হলো এজিআই। ঠিক আছে? ইউরিন অ্যাসাইটিস কোনটাতে থাকবে কি থাকবে না আমরা জানি। ঠিক আছে? ইউরিন আরএনএ মানে হচ্ছে ইউরিন
অ্যানালাইসিস করলে আমরা কি পাবো সেটাও জানি। এখানে হচ্ছে হায়ালিন কাস্ট, সরি এখানে হায়ালিন কাস্ট, এখানে হচ্ছে আরবিসি কাস্ট, ঠিক আছে। সিরাম অ্যালবুমিন এটাতে নরমাল মিউজিক থাকে, এটা হচ্ছে হাইপোমিউজিক, কোলেস্টেরল নরমাল থাকে বেশি, সি3 এটাতে লো, এটাতে বেশি নরমাল থাকে। পরবর্তী আমরা জানি যে এটা হচ্ছে রিল্যাপস রিমিশন হতে পারে, এখানে রিল্যাপস রিমিশন হয়, রিল্যাপস রিমিশন, আর এটা ইউজুয়ালি হয় না, ঠিক আছে। খুব সহজ, বুঝে পড়লে, বুদ্ধি করে পড়লে খুব সহজ। এটা কি মুখস্থ করার কিছু আছে? আমি হলে এই স্লাইডে বেশি কিছু করতাম, এই স্লাইড ইডিমা সেটা জেনারেলাইজ না, এটা ইডিমা জেনারেলাইজ না, তাহলে কোথায় রেনাল সিস্টেম মানে হচ্ছে ফেসে, তাহলে পেরিওডিয়াম অলিগুলা থাকবে, হেমাটোরিয়া থাকবে, হাইপারটেনশন থাকবে, মাইল্ড প্রোটিনিয়া থাকবে, শেষ। এখানে যে টেস্টগুলো হচ্ছে রেনাল সিস্টেমে আপনারা সবসময় পড়েন, ম্যাডাম ও তো জ্বর আসছে, রেসপিরেটরি ডিস্ট্রেস গেছিলাম পরে, অবশ্য রেসপিরেটরি ডিস্ট্রেস একটু কমছে, আপনি ওখানে ফোন দিয়েছিলাম, যাই হোক ওদেরকে কাউন্সিলিং করে আসছি, আপাতত এমআইসিউ লাগতেছে না ম্যাডাম, চেষ্টা করতেছি যে ওখানে রেখে ডিস্ট্রেসটা যদি কমে যায় সেক্ষেত্রে মায়ের কাছে আস্তে আস্তে দিয়ে দেওয়া যায়, আমি আবার দুপুরে গিয়ে দিব অ্যান্টিবায়োটিক, জ্বর আসছে, সাথে হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস, ঠিক আছে। এখন নরমাল আসছে, আমরা অ্যান্টিবায়োটিক আর স্যালাইন শুরু করছি না, ঠিক আছে। এক্স সেকন্ড এক্স খারাপ কিছু আসবে না, দেখা যাবে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এটা মারাটাই হবে, সরি এটা জন্য এটা হচ্ছে আমাকে নিউরোলজিস্ট না বললে হয় না। আচ্ছা এবার আসি কি করব আমরা, এবার আসি ইপিআই। এই সবাই বুঝতেছেন নাকি ঘুমা পড়ছেন? এটা কে করো হয় না মিনিমাম, জি স্যার, জি স্যার, আওয়াজ করে তো মনে হয় যে কোনো মতে বুঝছি। আচ্ছা ঠিক আছে, বুঝলি হবে, কারণ পরীক্ষা তো আপনাদের দিতে হবে, আমার না, ঠিক আছে। ইউটিআই, ইউটিআই খুব সহজ জিনিস, খুবই সহজ। খুব সহজ জিনিস, এটা আমরা করবো, সহজে করবো, এটা সবাই, আপনাদের এমন কেউ নাই যে এখন একটা ইউপিআই গেছে, সবাই গেছে, সেজন্য এটা জানতে হবে, রেজাল্টও জানতে হবে, পেডিডিস্ট্রিক্টও জানতে হবেই, ঠিক আছে। খুব সহজে করবো আমরা, বেশি কারিগর করবো না। এই ডেফিনেশনটা আপনারা কেউ শিখেন না, বাইরে কোনো এক্সটার্নাল আসলে এই ডেফিনেশন না করলে ফেল করা, ঠিক আছে। এটা মনে রাখবেন, presence of organism within the urinary tract, growth of which is at least 10 to the power 5, এই কথাটা মনে রাখবেন, 10 to the power 5, ঠিক আছে, 10 to the power 5। এই 10 to the power 5 এই জিনিসটা মনে রাখবেন, কলোনি ফর্মিং ইউনিট পার ml, কথাটা লিখে রাখেন, লিখে রাখেন, তারপরে বই নেন, ঠিক আছে। তাহলে ইউটিআই কাদের হয়?
ফিমেল জেন্ডার সবাই জানে কেন ফিমেল জেন্ডার হয়, এই কি বলে প্রক্সিমিটি থাকে এই ইউরেথ্রা আর চিজের মধ্যে অ্যানাল ক্যানালের সাথে, তারপর হচ্ছে শর্ট ইউরেথ্রা আরো অনেক কিছু আছে। হ্যাঁ ঠিক আছে, এগুলোর জন্য ফিমেলদের বেশি। আর মেলদের কাদের হয় যাদের হচ্ছে আনসার্কামসাইজড করা থাকে। হ্যাঁ এটা যে ওই সার্কামসিশন করলে কম প্রবল কনস্টিটিউশন থাকলে, কনস্টিটিউশন। হ্যাঁ দেখা যায় যে বাচ্চাদের মা হচ্ছে প্রস্রাবের রাস্তা পরিষ্কার করতেছে আর পায়খানার রাস্তা পরিষ্কার করতেছে, কি করলো পায়খানার রাস্তাটা পরিষ্কার করে প্রস্রাবের রাস্তায় পরিষ্কার করবে, যার ফলে পেরিনিয়ামের মধ্যে যে কমেন্সাল গুলো আছে সেগুলো হচ্ছে ইউরেথ্রাতে ঢুকে যেতে পারে। ঠিক আছে, আর রিফ্লাক্স ডিজিজ থাকলে বেসিক্যালি রিফ্লাক্স থাকলে হতে পারে, ভয়েডিং ডিসফাংশন থাকলে হতে পারে, সাধারণত নিউরোলজিক্যালি অ্যাবনরমাল বেবিদের এটা হয়। এগুলো এত জানার দরকার নাই, প্রথম 4টা মনে রাখেন। ঠিক আছে, তারপর আর কি হতে পারে আরো যা মনে রাখেন, বেশি টাইপ করে হচ্ছে পড়াইলে ক্যাম্পাস পড়াইলে হতে পারে। হ্যাঁ তারপরে ওয়ার্ম ম্যানিফেস্টেশন থেকে হতে পারে। হ্যাঁ ঠিক আছে, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি থাকলে হতে পারে, এটা একটু মনে রাখেন। অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি ইউরোলজিতে যে একটা লাইন হতে পারে। প্যাথোজেনেসিস সবাই জানেন। হ্যাঁ এটা হচ্ছে অ্যাসেন্ডিং ইনফেকশন, প্রথম ইউরেথ্রাতে ঢুকবে, তারপর হচ্ছে ওই ব্লাডারে যাবে, তারপর হচ্ছে ইউরেথ্রাতে যাবে, তারপর কিডনিতে অ্যাফেক্ট করবে। খুব সহজ। হ্যাঁ ঠিক আছে, কি কি অর্গানিজম দিয়ে হয় এটা জানতেই হবে, একদম টানা মুখস্থ করবেন। এটাকে বলে ই পি কেস ইপিকে কেস। ইতে হচ্ছে ইকোলাই, ইতে হচ্ছে প্রোটিয়াস, এতে হচ্ছে ক্লেপসিয়েলা, ইতে হচ্ছে এন্ট্রোব্যাক্টার, এতে হচ্ছে স্টেফিলোকক্কাস। ঠিক আছে, মানে প্রথম দুটো জানতে হবে, ইকোলাই প্রোটিয়াস। ঠিক আছে, তারপরে ক্লেপসিয়েলা, তারপরে সুডোমোনাস বলবেন। ঠিক আছে, অনেক ভাবে ক্লাসিফাই করে, কিন্তু এগুলো জানার দরকার নেই। ঠিক আছে, কমপ্লিকেটেড আনকমপ্লিকেটেড, পাইলোনেফ্রাইটিস, সিস্টাইটিস, অ্যাসেপ্টিমিটিক ব্যাকটেরিয়া হতে পারে। পাইলোনেফ্রাইটিস মানে খারাপ, হাই ফিভার থাকবে, চিলস এন্ড রাইভার থাকবে, এটা মনে রাখবেন, চিলস এন্ড রাইভার। অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, ফ্ল্যাঙ্ক পেইন থাকতে পারে, নজিয়া ভমিটিং হতে পারে, ইভেন ডায়রিয়া নিয়ে আসে, কমন ডায়রিয়া নিয়ে। হ্যাঁ নজিয়া ভমিটিং হচ্ছে আপনি হচ্ছে ওই কি বলে কিসের চিকিৎসা দিয়ে যাচ্ছি। হ্যাঁ অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, এখানে ইপিআই বসে আছে, হতে পারে। হ্যাঁ নিউনেটে কি, নিউনেটে এক কথা বলবেন যে সেপসিসের ফিচার নিয়ে আসতে পারে। হ্যাঁ ঠিক আছে, পোর ফিডিং, লেথার্জি, টেম্পারেচার ডিসএবিলিটি আর জন্ডিস, প্রলং জন্ডিস নিয়ে আসতে পারে। ঠিক আছে, সিস্টাইটিস যদি হয় আপনারা নিউরোলজি থেকে জানেন, ডিসইউরিয়া, আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি, ইনকন্টিনিউয়াস এগুলো বেশি। ইনভেস্টিগেশন কি করবেন এই জিনিসটা মনে রাখবেন। এই জিনিসটা যদি পরীক্ষা হলে বলতে পারেন তাহলে আপনাকে সেলিং দিবে। ইউরিন আরএনএ সাথে ইউরিন কালচার উইথ কলোনি কাউন্ট, কথাটা হচ্ছে ইউরিন কালচার উইথ কলোনি কাউন্ট। যেই শুনবে কলোনি কাউন্ট আপনার হোয়াট ইজ দিস স্যার, ইপিআই হতে হলে 10 টু দি পাওয়ার 5 কলোনি কাউন্ট পার এমএল লাগে, সেজন্য এই কলোনি কাউন্টটা দেখতে দেখবেন খুশি হয়ে গেছে অনার্স। ঠিক আছে, সিডিসি করতে পারবে, কারণ ইনফেকশন আছে কিনা সেটা দেখবো, দেখার জন্য একটা টেস্টিং করবে। হ্যাঁ এটা, আর যদি দেখি যে কমপ্লিকেটেড ইউটিআই, হ্যাঁ তখন সেক্ষেত্রে ইমেজিং স্টাডি করা লাগতে পারে। ঠিক আছে, আসলে বাইরের দেশে সব বেবিকে ইউটিআই হলে, ফার্স্ট ইউটিআই হলে ওরা হচ্ছে কি করে, মানে ইমেজিং স্টাডি করে, ওরা খুব গুরুত্ব দেয় ইউটিআই কে। ঠিক আছে, ঠিক আছে, কি কি ইমেজিং করতে পারে, টিউমার আল্ট্রাসাউন্ড করতে পারে, এমসিইজি নাম মনে রাখার দরকার নেই, যদি দাঁত ভেঙে যায় দরকার নেই, মিক্সচুরেটিং সিস্টোইলেথ্রোগ্রাম, ডিএমএসএ করতে পারি, ডিটিপিএ করতে পারি, সিটি স্ক্যান করতে পারি। নাম মনে রাখতে পারলে দাঁত খুলে পড়ে গেলে মনে রাখার দরকার নেই। ঠিক আছে, শুধু আল্ট্রাসাউন্ড কেউ কি করি সেটা মনে রাখেন, আর এটা মনে রাখেন এমসিইজি। হ্যাঁ মিক্সচুরেটিং সিস্টোইলেথ্রোগ্রাম, এটা মনে রাখতে পারবে। এটা দিয়ে আমরা রিফ্লাক্স দেখি, রিফ্লাক্স। হ্যাঁ বাচ্চা
প্রস্রাবটা নিচের দিকে মানে অর্গানিজম না গিয়ে উপরের দিকে রিফ্লাক্স হচ্ছে কিনা, উপরের দিকে যাচ্ছে কিনা, হ্যাঁ রিগার্জিটেশন হচ্ছে কিনা, সেটা দেখার জন্য আমরা এই টেস্টটা করি। ট্রিটমেন্ট কি? সাপোর্টিভ ট্রিটমেন্ট। বেশি বেশি করে ফ্রুট খেতে হবে, রিস্ক ফ্যাক্টর গুলো অ্যাভয়েড করতে হবে। সেটা কি? যদি টাইট ক্লটিং হয় সেটাকে দূর করতে হবে, যদি কি বলে পার্সোনাল হাইজিনের সমস্যা হয় সেটাকে দূর করতে হবে, বাচ্চা যদি কনস্টিপেশন থাকে সেটাকে দূর করতে হবে। বুঝছেন? সাপোর্টিভ স্পেসিফিক কি? একটাই, অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক। ঠিক আছে? শুধু মনে রাখেন যে কমপ্লিকেটেড হলে আমরা ইনজেক্টেবল দিই, সেটা একটা ওষুধের নাম কি? সেফট্রিয়াক্সন। এটা মনে রাখেন, শুধু সেফট্রিয়াক্সন মনে রাখেন, ইনজেকশন। ওরাল কি দিতে পারি? অ্যামোক্সিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন এগুলো দিতে পারি, আরো আছে সেফিক্সিন, আরো আছে। ঠিক আছে? এগুলো দিতে পারি। হ্যাঁ, নাইট্রোফিউরান আছে। ঠিক আছে? শুধু মনে রাখেন অ্যামোক্সিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, বেশি মনে রাখতে হবে, বা সেফিক্সিন। একটা যদি মনে রাখতে চান তাহলে সেফিক্সিন মনে রাখেন, সেফিক্সিন। এটা সাধারণত আমরা শুনতে পছন্দ করি, সেফিক্সিন। কমপ্লিকেশন কি? যদি চিকিৎসা না দেন খবর আছে। ঠিক আছে? ঠিক আছে। প্রগনোসিস ভালো চিকিৎসা দিলে। এটা হচ্ছে ওই বিডিসিটা কিন্তু যে কালচার করলাম পজিটিভ আসলো মোর দ্যান 10 টু দি পাওয়ার 5 কলোনি কাউন্ট, ওরা আবার চেক করে 1 থেকে 2 সপ্তাহ পর চিকিৎসা দেওয়ার পর কালচারটা এখনো ঠিক হলো কিনা। হ্যাঁ, কারণ রিকারেন্ট ইউটিআই হয়। হ্যাঁ, চিলড্রেন উইথ মোর দ্যান 1 অ্যাটাকস অফ ইউটিআই ইররেসপেক্টিভ অফ এজ আমরা বলি হচ্ছে রিকারেন্ট ইউটিআই। ঠিক আছে? একবারে বেশি হলেই আমরা ওটাকে রিকারেন্ট ইউটিআই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে? অর্গানিজম একই। ঠিক আছে? রিস্ক ফ্যাক্টর ওই একই ঘুরে ফিরে। রিকারেন্ট ইউটিআই বেশিরভাগ হয় হচ্ছে যদি কোনো মানে প্যাথোলজিক্যাল সমস্যা থাকে, যেমন কি কনজেনিটাল সমস্যা আছে, পোস্টেরিয়র ভালভ আছে, হ্যাঁ, তারপর রেসপিরেটরি রিফ্লাক্স আছে, হাইড্রোনেফ্রোসিস আছে, এগুলো থাকলে এটা বেশি। ঠিক আছে? দরকার নাই একই জিনিস, ট্রিটমেন্ট একই। থ্যাংক ইউ। সবাই বুঝছেন? এনিওয়ান রেসপন্স করেন? জি স্যার। শেষ করবো? শেষ করবো? কোনো কোশ্চেন আছে? আপনারা যেটা করবেন, নেক্রোটিক সিনড্রোম থেকে একটা লাইনও বাদ দিবেন না দয়া করে। হ্যাঁ, আমি যে স্লাইডগুলো আলাদা করে ছবি তুলে দেখাইছি, ছবি তুলে দেখানোর চেষ্টা করছি, আলাদা করে হাতে লিখে দিয়েছি, সেগুলো বুঝতে হবে, না পারলে বিপদ হবে বাবু। হ্যাঁ, কারণ স্যার ম্যাডামরা আপনার হচ্ছে ভিতরে ঢুকবে না, কিন্তু এইগুলো না পারলে আপনাকে ভিতরে ঢুকে সহায় করবে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, পাবেন তো? এখন থেকে মুক্ত করা লাগবে বাবু? লাগবে ইনশাআল্লাহ, পাবো স্যার। হ্যাঁ, এই নেফ্রোটিক সিনড্রোম এগুলো কিন্তু প্রতি সপ্তাহে একবার দুইবার করে পড়তে হয়, এটা ভুলে যাবেন। ঠিক আছে? মনে হবে ছাত্র শিখাই দিচ্ছে, 4টা কার্ডিনাল ফিচার মনে রাখি আর এত পড়ার কি আছে? নো, এই 4টাই প্রতিদিন মনে রাখেন। বুঝতে পারছি? এই যে হ্যাঁ বলতে পারেন ছাত্র ক্যারেক্টারিস্টিক ফিচার বাচ্চাটা শিখাই দিচ্ছে, ওটা দিয়ে চাপাবাজি করে পেয়ে যাবো। নো, প্রতিদিন ওইটাই পড়েন, তাহলে দেখবেন যে ভুলবেন না। ঠিক আছে? আর প্র্যাকটিস করবেন, একজন আরেকজনকে বলবেন যে নেফ্রোটিক সিনড্রোমের কার্ডিনাল ফিচার বল, তবে আরেকজন বলবেন ভাই তুই কি ইনভেস্টিগেশন মুখস্থ করেছিস নাকি? আমি তো মুখস্থ করিনি, দেখ আমি এইভাবে বলতেছি। তখন দেখবেন যে প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, কারণ পরীক্ষা হলে বাবু এমন জিনিস, সহজ জিনিস কঠিন হয়ে যায়। হ্যাঁ, সেজন্য অল্প পড়বেন কিন্তু ভালো করে পড়বেন। ঠিক আছে? বেস্ট অফ লাক। এর একটা পড়ানো হলো না বাবু, আরেকদিন আমি পড়াই দেব। ঠিক আছে? কি পড়বে? আসসালামু আলাইকুম। পড়তে চান এরা? কেউ পড়তে চান? ঠিক আছে, থ্যাংক ইউ।